হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 9 পেপারটি রয়েছে মুঘল যুগের ভারত, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ টিকা প্রশ্ন, প্রথম পানিপথের যুদ্ধের গুরুত্ব কি, এই প্রশ্নটি নিয়ে বিশদে আলোচনা করব এবং আলোচনার শেষে যে উত্তর, সেই উত্তরটি তোমাদের সামনে আমি প্রোভাইড করব। তবে সে প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলবো যে এই পেপারের অন্যান্য যেসব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার ভিতরে কয়েকটি প্রশ্নের উত্তর আমি ইতিপূর্বে ভিডিও লেকচার ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে হাজির করেছি। তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। এছাড়া তোমাদের আর অন্যান্য যেসব পেপারগুলো রয়েছে, যেমন সিসি 8, 9 বা 10 বা এসএসসি B2, তোমাদের 4টি পেপার রয়েছে। প্রতিটা পেপারের সাজেশন, তার শর্ট কোশ্চেন, আমি এগুলো নিয়ে কিন্তু ইতিপূর্বে ভিডিও করেছি এবং প্রত্যেকটা সাজেশনের প্রথম দিক থেকে কিন্তু একটার পর একটা আমি ভিডিও লেকচার ক্লাসের মাধ্যমে এরকম তোমাদের সামনে হাজির করছি। তাই তোমরা যারা এই ক্লাসে পড়ো, তোমাদের জন্য আমার এই অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই হেল্পফুল হতে চলেছে। তাই তোমরা তো সাবস্ক্রাইব করবেই, পাশাপাশি তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে। তোমাদের গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে। তা চলো শুরু করা যাক। আজকের ক্লাসে কি নিয়ে আলোচনা হবে, আমাদের টপিকটা দেখে নিই। বিএ হিস্ট্রি অনার্স 4th সেমিস্টার সিসি 9। প্রশ্ন হচ্ছে প্রথম পানিপথের যুদ্ধের গুরুত্ব। প্রথম পানিপথ কেন প্রথম বলা হচ্ছে, কারণ আবারও কিন্তু পানিপথের যুদ্ধ আরেকটি হয়েছিল, দ্বিতীয়, এবং পরে আরো একটি হয়, তৃতীয়। তা প্রথম পানিপথের যুদ্ধ বাবরের সাথে ইব্রাহিম লোদির হয় 1526। দ্বিতীয় পানিপথ যেটা হয় সেটা আকবরের সময় হয় এবং সেটা 1556। এরপরে যে তৃতীয় পানিপথ সেটা 1761 সালে হয়, অনেক পরে, মারাঠাদের সাথে হয় আফগান অধিপতি আহমদ শাহ আবদালির। তিনটে প্রশ্নই কিন্তু তোমাদের পরপর পড়তে হবে। তো এখন আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে প্রথম পানিপথের যুদ্ধ। তো দেখো, প্রথম পানিপথের যুদ্ধ সম্পর্কে জানতে আমরা প্রথমেই যেটা দিকে আমরা দৃষ্টিপাত করবো সেটা হচ্ছে বাবর নামা, বাবরের আত্মজীবনী। তা বাবরের এই আত্মজীবনী তুজুকি বাবরি গ্রন্থ থেকে আমরা জানতে পারি যে 1526 ডিসেম্বর মাসে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর প্রায় 12,000 সৈন্যের একটি অশ্বারোহী বাহিনী নিয়ে এবং ওস্তাদ আলী রুমি এবং ওস্তাদ মুস্তাফা রুমি নামে দুজন সেনাধ্যক্ষের নেতৃত্বে একটি গোলন্দাজ বাহিনীও তিনি গঠন করেছিলেন। এই বাহিনীকে নিয়ে বাবর ভারত অভিযানের পরিকল্পনা করেছিলেন এবং তার এই ভারত অভিযানের পরিকল্পনা করেন এবং এই খবর যখন পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খাঁ জানতে পারে, তখন প্রথমেই তিনি বাবরের বশ্যতা স্বীকার করে নেন। এতে করে বাবরের অনেকটা সুবিধা হয়, বাবর ভারতবর্ষের দিকে অগ্রসর হতে থাকেন। পথে বাদাখশানে তার পুত্র হুমায়ুন অপেক্ষা করছিলেন তার জন্য। তা বাদাখশান থেকে এসে যোগ দেয় মুঘল বাহিনীর সাথে তার পুত্র হুমায়ুন, এবং গজনি থেকে তার আরেক সেনাপতি, তার নাম হচ্ছে বেগ খাজা কালান, তিনিও কিছু সৈন্য নিয়ে বাবরের বাহিনীতে এসে যোগদান করেন। ফলে বাবরের সেনাবাহিনীতে সৈন্য সংখ্যা হয়ে দাঁড়ায় প্রায় 25,000। এই 25,000 সেনা নিয়ে বাবর পানিপথের প্রান্তরে এসে উপস্থিত হন। পানিপথটি হচ্ছে দিল্লির সন্নিকটে, বর্তমানে এখন এটা হরিয়ানার অন্তর্গত। তা এদিকে দিল্লির যিনি অধিপতি সেই ইব্রাহিম খাঁ, তিনি জানতে পারেন যে বাবর এরকম ভারত আক্রমণ করতে আসছেন, অর্থাৎ তিনিও কিন্তু যুদ্ধের প্রস্তুতি শুরু করেন। তিনি প্রায় লক্ষাধিক সৈন্য নিয়ে, 1,20,000 সৈন্য নিয়ে তিনি এই পানিপথের প্রান্তরে এসে উপস্থিত হন এবং এই বাহিনীতে ভারতীয় যুদ্ধরীতি অনুযায়ী কয়েক হাজার হস্তি বাহিনী ছিল। এছাড়া ইব্রাহিম লোদির একজন সহযোগী সেনাপতি রাজা বিক্রমজিৎ, তিনি কিন্তু বিরাট বড় একটা রাজপুত সেনাবাহিনী নিয়ে এসে ইব্রাহিম লোদির সাথে এসে যোগদান করেন এবং বাবরের মুখোমুখি এসে দাঁড়ান পানিপথের প্রান্তরে 1526-এর 11ই এপ্রিল। তো 11ই এপ্রিল দুই বাহিনী মুখোমুখি দাঁড়িয়ে থাকে সপ্তাহখানিক, কোনো রকম কোনো যুদ্ধ নয়, জাস্ট মুখোমুখি দাঁড়িয়ে থাকে এক সপ্তাহ। এরপর 21শে এপ্রিল 1526-এর 21শে এপ্রিল প্রথম এই ইব্রাহিম লোদি মুঘল বাহিনীর উপর আক্রমণ হানেন। শুরু হয়ে যায় ভারতের ইতিহাসের বহু চর্চিত বিষয়, পানিপথের প্রথম যুদ্ধ। এবং এই যুদ্ধের ফলাফল কি? এবার ফলাফলটা এটাই যে এই যুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করেও ইব্রাহিম লোদি পরাজিত হন, তিনি নিহত হন। তার মুন্ডুচ্ছেদ করে এনে বাবরকে উপহার দেওয়া হয়। বাবর ইব্রাহিম লোদির বীরত্বের কথা স্মরণ করে তাকে ওই যুদ্ধক্ষেত্রেই, রণক্ষেত্রেই তাকে কবর দেওয়া হয় এবং বাবর নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেন এবং দিল্লির সিংহাসনে এসে বসেন। বাবরের এই যুদ্ধে জয়লাভ কিভাবে হয়েছিল? তার এই গোলন্দাজ বাহিনীর জন্য হয়েছিল। তার এই গোলন্দাজ বাহিনী দিয়ে তিনি ইব্রাহিম লোদির যে লক্ষাধিক সেনা তাকে বিধ্বস্ত করে দিয়েছিলেন শুধুমাত্র এই গোলন্দাজ বাহিনীর সাহায্যে। এবং তার যে বিশেষ কিছু যুদ্ধ কৌশল ছিল বাবরের, সেই যুদ্ধ কৌশলের কাছে কিন্তু হেরে গিয়েছিল এই ইব্রাহিম লোদির বাহিনী। তার যুদ্ধ কৌশলকে বলা হয় রুমি পদ্ধতি।
তুল ঘুমা পদ্ধতি, সামনে গরুর গাড়ি দিয়ে গ্যাদারিং করে দিয়ে পথ আটকে রাখা, এটা ছিল একটা বিশেষ কৌশল। এছাড়া তার যে অশ্বারোহী বাহিনী ছিল বা আগ্নেয়াস্ত্র বাহিনী, সেগুলো তিনি সঠিক ব্যবহার করতে পেরেছিলেন। এই ব্যবহারের জন্যই কিন্তু তার 25,000 সেনা, আর সেখানে ইব্রাহিম লোদির 1,20,000 হয়তো 20,000 সেনা, কিন্তু এই অসম যুদ্ধেও কিন্তু বাবর জয়লাভ করেছিলেন। তো এই পর্যন্ত ছিল এর প্রথম পর্ব, পানিপথের যুদ্ধের প্রথম পর্ব। এরপর যে দ্বিতীয় পর্ব, সেটি হচ্ছে ফলাফল। দেখো, ভারতবর্ষের মধ্যযুগের রাজনৈতিক ইতিহাসে এই পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব কিন্তু অপরিসীম। কেন অপরিসীম? 5টি পয়েন্টের ভিতর দিয়ে আমরা সেটি দেখবো। দেখো, প্রথম পয়েন্ট, সুলতানি শাসনের পতন। তো ইব্রাহিম লোদি এই যুদ্ধে মারা যাচ্ছেন এবং তার পরাজয় হচ্ছে। তার ভিতর দিয়ে ভারতবর্ষে যে 320 বছরের যে সুলতানি শাসন, সেই 1204 খ্রিস্টাব্দে সেই কুতুবুদ্দিন আইবকের প্রতিষ্ঠিত যে সুলতানি শাসন, সেই সুলতানি শাসনের কিন্তু পতন হচ্ছে এবং সেই জায়গায় ভারতীয় রঙ্গমঞ্চে উঠে আসছে এক নতুন শক্তি, মুঘল শক্তি। এবং মুঘল শক্তি ভারতবর্ষে তার সাম্রাজ্য স্থাপনের যে প্রথম ধাপ, সেই ধাপটা কিন্তু নির্মাণ করছেন। এই জন্য ডক্টর সতীশ চন্দ্র বলছেন যে উত্তর ভারতে আধিপত্য স্থাপনের ক্ষেত্রে বাবরের সামনে একটা নতুন দিগন্ত বা নতুন একটা পথ কিন্তু খুলে যাচ্ছে। এরপরে আমরা 2 নম্বর পয়েন্টে কি দেখছি না, আফগান শক্তি বিধ্বস্ত হয়ে যাচ্ছে। ইব্রাহিম লোদি আফগান অধিপতি ছিলেন, তা সেক্ষেত্রে তিনি তার পরাজয়ের সাথে সাথে এই আফগান শক্তি ধ্বংস হয়ে যাচ্ছে এবং ভারতবর্ষে মুঘলদের যে একটা বড় প্রতিদ্বন্দ্বী ছিল আফগানরা, সেই প্রতিদ্বন্দ্বিতার জায়গাটা থাকছে না, তাদের কিন্তু পথের কাঁটা দূর হয়ে যাচ্ছে। এজন্য ডক্টর আর.পি. ত্রিপাঠী, রামপ্রসাদ ত্রিপাঠী, তিনি বলছেন এই যুদ্ধটি ছিল একটি চূড়ান্ত ফল নির্ণয়কারী যুদ্ধ। কারণ একটা ফলাফল নির্ণয় হয়ে যাচ্ছে, সুলতানি শাসনের অবসান হচ্ছে এবং সেই জায়গায় মুঘল বাহিনী ভারতীয় রঙ্গমঞ্চে উঠে আসছে। অতএব একটা ডিসিশন তৈরি নেওয়া হচ্ছে এখানে, বা একটা চূড়ান্ত একটা নির্ণয় হচ্ছে এই যুদ্ধের মধ্য দিয়ে। এরপরে 3 নম্বরে দেখো যেটা রয়েছে, যে দৌলত খা লোদি এবং আকরাম খা লোদি। আসলে এই সময় যে ভারতীয় রাজন্যবর্গদের মধ্যে যে অন্তকলহ, পারস্পরিক বিবাদ, সেটা কিন্তু প্রকট হয়ে যাচ্ছে। কারণ ইব্রাহিম লোদির 2 অনুগত সেনাপতি ছিলেন দৌলত খা লোদি এবং আকরম খা লোদি। তারা কিন্তু বাবরকে নানাভাবে সহযোগিতা করেন। ফলে এই যুদ্ধে বাবর তুলনামূলকভাবে অনেক কিন্তু সুবিধাজনক জায়গায় কিন্তু তারা ছিলেন। এর পরের পয়েন্টে দেখো রয়েছে সর্বপ্রথম কামানের ব্যবহার। তা আমরা জানি যে বাবর ওস্তাদ আলী রুমি এবং ওস্তাদ মুস্তাফা রুমির সাহায্যে একটি গোলন্দাজ বাহিনী তৈরি করেছিলেন এবং ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম কামানের ব্যবহার করা হচ্ছে এবং কামানের সাহায্যে ইব্রাহিম লোদির লক্ষাধিক সৈন্যকে বিধ্বস্ত করে দেওয়া হচ্ছে। এই জন্য ঐতিহাসিক রাশব্রুক উইলিয়াম তিনি বলছেন যে একমাত্র কামান ব্যবহার করার ফলেই মুঘল বাহিনী জয়লাভ করেছিল বা ইব্রাহিম লোদির এই বিরাট বাহিনীকে পরাজিত করা সম্ভব হয়েছিল। তাহলে কামানের ব্যবহারটা কিন্তু ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম হচ্ছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ দিক। এরপরে দেখো 5 নম্বরে রয়েছে দেখো ভারতীয়দের যুদ্ধ কৌশল। তা ভারতীয় যে যুদ্ধ কৌশল, মানে ইব্রাহিম লোদির যে যুদ্ধ কৌশল, সেটি অনেক নিম্নমানের, সেটা এখানে প্রমাণ হচ্ছে। বাবরের যে যুদ্ধ কৌশল, সেই যুদ্ধ কৌশলের সাথে যদি আমরা তুলনা করি ভারতীয় যুদ্ধ কৌশল রণকৌশলের, তাহলে বোঝা যায় যে ভারতীয় রণকৌশল ছিল অনেক নিম্নমানের। কারণ এই যুদ্ধে বাবর তার গোলন্দাজ বাহিনী, তার আগ্নেয়াস্ত্র বাহিনী, তার যে কামান, এগুলো তিনি সঠিকভাবে ব্যবহার করতে পেরেছিলেন। এছাড়া তার যে তুলঘুমা যুদ্ধ পদ্ধতি বা রুমি পদ্ধতি, সেই রুমি পদ্ধতি ব্যবহার করে তিনি এই অসম যুদ্ধে জয়লাভ করেন এবং ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের বীজ বপন করেন এবং তার যে প্রথম সোপান বা প্রথম যে প্ল্যাটফর্ম, সেটা কিন্তু তৈরি করেন বাবর এই পানিপথের প্রথম যুদ্ধের মধ্য দিয়ে। যদিও এর পরে তাকে আরো অনেকগুলো যুদ্ধ করতে হয়, ভারতের অভ্যন্তরে বিভিন্ন রাজপুত শক্তি বা কিছু কিছু আফগান শক্তি তখনও টিকে ছিল, তাদের সাথে পরবর্তীকালে খানুয়ার যুদ্ধ, ঘরগড়ার যুদ্ধ, এরকম বিভিন্ন যুদ্ধ কিন্তু তাকে করতে হয়। সেই বিষয়গুলো পরে, কিন্তু এখানে আমাদের মূল ফোকাস পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব কি। তা গুরুত্বটা যাওয়ার আগে 5টি গুরুত্ব লিখতে হবে এবং সেই জায়গায় যাওয়ার আগে তার আগের পটভূমিটা কিভাবে আছে সেটা কিন্তু উল্লেখ করতে হবে। বাবর কিভাবে আসছেন, তার সহযোগী কারা, কিভাবে বাহিনী তৈরি করছেন, কিভাবে মুখোমুখি লড়াই হচ্ছে, কিভাবে তাদের পরাজয় হচ্ছে ইব্রাহিম লোদির, এবং শেষে গিয়ে তার ফলাফল। তো এই নোটসটি 250 ওয়ার্ডে তোমাদের জন্য লিখিয়েছি আমি, যথেষ্ট গুণমানের সমৃদ্ধ, তোমরা লিখলে বা পড়লে বুঝতে পারবে। আমি সেই নোটসটা নিয়ে এবার অন স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স 4th সেমিস্টার CC 9, প্রশ্নমান 5, পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব আলোচনা করো।
এর উত্তরটি তোমরা এভাবে লিখবে। বাবরের আত্মজীবনী বাবরনামায় বলা হয়েছে যে 1525-এর ডিসেম্বর মাসের প্রাককালে বাবর মাত্র 12,000 সেনার অশ্বারোহী বাহিনী এবং ওস্তাদ আলী রুমি ও ওস্তাদ মুস্তাফা রুমির নেতৃত্বে এক নবগঠিত গোলন্দাজ বাহিনী নিয়ে হিন্দুস্তান অভিযানের পরিকল্পনা করেন। বাবরের ভারত অভিযানের বার্তা পেয়ে পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খাঁ প্রথমেই বাবরের বশতা স্বীকার করে নেন। পথিমধ্যে বাদাখশান থেকে হুমায়ুন ও গজনি থেকে খাজা কালান সসৈন্যে বাবরের সঙ্গে যোগদান করেন। এর ফলে বাবরের সেনাবাহিনীর সংখ্যা দাঁড়ায় কম বেশি 25,000। বাবর তার অশ্বারোহী ও গোলন্দাজ বাহিনী নিয়ে 1526-এর 12 এপ্রিল দিল্লির সন্নিকটে পানিপথের প্রান্তরে ইব্রাহিম লোদির বিশাল সেনাবাহিনীর সম্মুখীন হন। ইব্রাহিম লোদির লক্ষাধিক সৈন্য এবং ভারতীয় যুদ্ধরীতি অনুযায়ী হস্তি বাহিনী ছিল সহস্রাধিক। পাশাপাশি রাজা বিক্রমজিতের নেতৃত্বে এক বিশাল রাজপুত বাহিনীও মুঘল সেনার মুখোমুখি হন। এক সপ্তাহের বেশি মুখোমুখি দাঁড়ানোর পর ইব্রাহিম 21শে এপ্রিল 1526 খ্রিস্টাব্দে মুঘল বাহিনীকে আক্রমণ করেন। শুরু হয় ভারত ইতিহাসে বহু চর্চিত পানিপথের যুদ্ধ। পরের প্যারা, প্রথম পানিপথের যুদ্ধে বাবরের নেতৃত্বে স্বল্প সংখ্যক চাগদাই তুর্কি সেনার রণকৌশল ও আগ্নেয়াস্ত্র প্রয়োগের কাছে ইব্রাহিম লোদির বিশাল সংখ্যক আফগান ও রাজপুত সেনার পরাজয় ঘটে। ইব্রাহিম লোদি স্বয়ং সাহসী মনোভাবের পরিচয় দিয়ে যুদ্ধ করলেও যুদ্ধে পরাস্ত হন। যুদ্ধক্ষেত্রেই তার শিরচ্ছেদ করে বাবরকে উপহার দেওয়া হয়। মোগল বীর অবশ্য ইব্রাহিমের বীরত্বের স্বীকৃতি স্বরূপ দিল্লির শেষ সুলতানকে রণস্থলেই কবর দেন। এই প্রথম মুসলিম শাসকদের মধ্যে কেউ প্রত্যক্ষ যুদ্ধে প্রাণ বিসর্জন দেন। 1526 খ্রিস্টাব্দের 10ই মে তারিখে তিনি নিজেকে হিন্দুস্তানের বাদশাহ বলে ঘোষণা করেন। এবার এর গুরুত্বটা লিখতে হবে। ভারতের মধ্যযুগের ইতিহাসে পানিপথের প্রথম যুদ্ধের ফলাফল ও গুরুত্ব অপরিসীম। প্রথম গুরুত্ব, পানিপথের প্রথম যুদ্ধে বাবরের কাছে ইব্রাহিম লোদির পরাজয়ের ফলে দিল্লিতে লোদি বংশের এবং 320 বছরের সুলতানি শাসনের পতন ঘটে এবং ইব্রাহিম লোদিকে হত্যা করে বাবর দিল্লিতে মোগল বংশের প্রতিষ্ঠা করেন। ডক্টর সতীশচন্দ্র বলেছেন, উত্তর ভারতে আধিপত্য প্রতিষ্ঠার সংগ্রামে বাবরের সামনে এক নতুন দিগন্ত উন্মুক্ত করেছিল। 2 নম্বরে, এই যুদ্ধে পরাজয়ের ফলে ভারতে আফগান শক্তি বিধ্বস্ত হয়ে যায় এবং ভারতে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রথম ধাপ প্রতিষ্ঠিত হয়। এজন্য ইতিহাসবিদ ডক্টর আর পি ত্রিপাঠী পানিপথের প্রথম যুদ্ধকে একটি চূড়ান্ত ফল নির্ণয়কারী যুদ্ধ বলে অভিহিত করেছেন। 3 নম্বরে দেখো, পানিপথের প্রথম যুদ্ধে বাবরের বিরুদ্ধে ভারতীয় নেতৃবর্গের ওই অনৈক্য ও দুর্বলতা প্রকট হয়ে উঠেছিল। দৌলত খাঁ লোদি ও আকরাম খাঁ লোদি নামে ইব্রাহিম লোদির অনুগত 2 নেতা বাবরকে বিভিন্নভাবে সহায়তা করেন, ফলে বাবর এই যুদ্ধে সুবিধাজনক অবস্থায় থাকতে সক্ষম হন। পরে 4 নম্বর দেখো, পানিপথের প্রথম যুদ্ধে ভারতের সর্বপ্রথম কামানের ব্যবহার হয়। এই যুদ্ধে কামানের ব্যবহার করার ফলে বাবরের 12,000 সৈন্যের বাহিনী ইব্রাহিম লোদির লক্ষাধিক সৈন্যের বাহিনীকে বিধ্বস্ত করে দেয়। ইতিহাসবিদ রাশব্রুক উইলিয়ামস মনে করেন যে কামান ব্যবহার করার জন্যই বাবরের পক্ষে এই যুদ্ধে জয়লাভ করা সম্ভব হয়েছিল। তোমরা এখানে যেমন ঐতিহাসিকদের তলে আন্ডারলাইন করা হয়েছে, তোমরা পরীক্ষার খাতায় কিন্তু অবশ্যই এরকমভাবে আন্ডারলাইন করবে। শেষ দেখো 5 নম্বরের কি বলা হয়েছে, ভারতীয়দের যুদ্ধ কৌশল যে বাবরের যুদ্ধ কৌশলের চেয়ে অনেক নিকৃষ্ট, তাই এই যুদ্ধে নিদারুণভাবে প্রমাণ হয়ে যায়। বাবর তুলঘুমা ও রুমি রীতিতে ব্যূহ গঠন, আগ্নেয়াস্ত্র ও অশ্বারোহী সেনার সঠিক ব্যবহার ইত্যাদির মাধ্যমে যুদ্ধক্ষেত্রে ব্যাপক সাফল্য পান। তো এই ছিল 5টি গুরুত্ব। আর আগের 2টি প্যারায় যুদ্ধের যে পটভূমি এবং যুদ্ধের যে ফলাফল, তাৎক্ষণিক ফলাফল, সেটা নিয়ে মেনশন করা হয়েছে। তাই এই নোটসটি তোমরা অবশ্যই কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। তোমাদের বাকির অন্যান্য যেসব ইম্পর্টেন্ট নোটগুলো রয়েছে বা কোশ্চেনগুলো আছে, একের পর এক ভিডিও লেকচার ক্লাসের মাধ্যমে তার উত্তরগুলি তোমাদের সামনে আমি অবশ্যই নিয়ে আসবো। তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, তোমাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে।